আমরা এই অবধি পড়ে নিলাম, তাই না? না, এররের আগে আরও দুটো জিনিস আছে, সেটা হচ্ছে কি লিস্ট কাউন্ট, আর তারপরে আছে সিগনিফিক্যান্ট ফিগার্স, এরর্স, আরও জিনিসপত্র আছে। এবার আমরা তাহলে লিস্ট কাউন্টটা দেখব, ঠিক আছে? দেখ, লিস্ট কাউন্ট জিনিসটা কি? লিস্ট কাউন্টটা হচ্ছে স্মলেস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি পসিবল উইথ আ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? কোনো একটা জিনিস দিয়ে তুই যখন মাপছিস, ধর কোনো কিছু দৈর্ঘ্য মাপছিস, ঠিক আছে? সেন্টিমিটার স্কেল দিয়ে মাপিস দৈর্ঘ্য, তাই না? তো এবার সেন্টিমিটার স্কেলে ছোট একটা ঘর কত হয়? সবচেয়ে ছোট একটা ঘর 1 মিলিমিটার, তাই না? এরকম করে 1 সেন্টিমিটারকে 10টা করে ভাগ করা থাকে। সবচেয়ে ছোট ঘরটা কতটা? 1 মিলিমিটার, তাই তো সেন্টিমিটার স্কেলে। তাহলে এই সেন্টিমিটার স্কেলের ক্ষেত্রে লিস্ট কাউন্ট কী হয়ে যাবে? এই 1 মিলিমিটার। বোঝা গেল? এবার দেখ, আমাদের কিছু কিছু যন্ত্র আছে, সেটার লিস্ট কাউন্টটা মানে কিভাবে আমাদের মেজার করা হয় সেটা দেখব, ঠিক আছে? একটা যন্ত্র আছে ভার্নিয়ার ক্যালিপার্স, একটা যন্ত্র আছে কি স্ক্রু গেজ। স্ক্রু গেজটার ছবি কেমন হয়? মোটামুটি একটা ছবি আমি এঁকে দেখাচ্ছি। এরকম একটা ইউ আকৃতির জিনিস থাকে, ঠিক আছে? ইউ আকৃতির জিনিস থাকে, এখানে একটা কি থাকে? স্কেল থাকে। এখানে একটা নর্মাল স্কেল থাকে যেখানে এরকম দাগ দাগ দেওয়া থাকে, আর এটার ওপর দিয়ে একটা কি থাকে? এরকম গোল একটা জিনিস থাকে, ঠিক আছে? এই গোলটার মধ্যেও এই গোলটা কি এইভাবে ঘোরে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি এরকম সার্কুলার জিনিসটা, ঠিক আছে? এই জিনিসটা এরকম সার্কুলার, এরকম। বোঝা গেল? এরকম অ্যাকচুয়ালি। এবার এটার গায়েও কি থাকে? কাটা 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 দাগ দেওয়া থাকে এরকম করে, ঠিক আছে? এরকম করে এটা ঘুরতে পারে। তাহলে এই জিনিসটা যত ঘোরে এই জিনিসটা তত এগিয়ে যায়, এই জিনিসটা যত ঘোরে এই জিনিসটা তত এগিয়ে যায়। সো এই জিনিসটা এখানের বিটুইনের যে ডিস্টেন্সটা আছে এদের বিটুইনে, সেটাকে মাপতে পারে। বোঝা গেল? এটাকে ঘুরিয়ে আমি ছোট বড় করতে পারি। এই যে গ্যাপটা ছোট হয়ে গেল, গ্যাপটা আমার কি হয়ে গেল? বড় হয়ে গেল। বোঝা গেল? তো এই জিনিসটাকে যখন ঘোরাচ্ছি তখন আমাদের কি হচ্ছে? এই জিনিসটাকে যখন ঘোরাচ্ছি তখন আমাদের এটা এগিয়ে যাচ্ছে, এটার সাথে সাথে এটার ভেতরের জিনিসটাও এগিয়ে যাচ্ছে। এই স্কেলটা কিন্তু একই জায়গায় থাকছে, এই গোল জিনিসটা এগোচ্ছে আর এটার ভেতরের জিনিসটা এগিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা ঘুরলে তাহলে কি হচ্ছে? এই যে স্কেলে, এই স্কেলে এই জিনিসটাই কিন্তু এগোচ্ছে, এই গোল জিনিসটা এগোচ্ছে। এখান থেকে আমরা পার্টটা নিতে পারছি, মেজারমেন্টটা নিতে পারছি যে এই গোল দাগের কোথায় আছে। এখন এখানে আছে, কিছুক্ষণ পর দেখা গেল এটা এগিয়ে গিয়ে এখানে চলে আসলো, ঠিক আছে? তাহলে মেজারমেন্টটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এটাকে ঘোরালাম, আরও এগিয়ে গেল, তাহলে কি হয়ে গেল? এই দাগটার সঙ্গে এই দাগটাকে আমি মাপ নেব এখন, তাই তো? এটাকেই যদি আমি পাশ থেকে দেখি তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে সার্কুলার স্কেলটাকে। সেটা হচ্ছে আমি একটা সাইড থেকে দেখছি, ঠিক আছে? তাহলে আমি এরকম দেখব, এরকম দেখব সোজাসুজি, তাই না? এই জিনিসটা অ্যাকচুয়ালি এরকম করে ঘুরছে, ঘুরে কি হচ্ছে? এই জিনিসটা এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? এ যত ঘোরাচ্ছি এগোচ্ছে, যত উল্টো দিকে ঘোরাচ্ছি পিছিয়ে যাচ্ছে। বোঝা গেছে? এইবার এই জিনিসটা সম্পূর্ণ একবার ঘুরলে, ঠিক আছে, এটা যতটা এগোচ্ছে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে পিচ। এই যন্ত্রের পিচ। পিচ মানে কি? এই যে গোল জিনিসটা, এটা সম্পূর্ণ একবার ঘুরলে এটা যতটা এগিয়ে যাবে সেই জিনিসটাকে আমাদের কি বলা হচ্ছে? পিচ। বোঝা গেছে? আচ্ছা, আমি ধরলাম কি এটাকে একবার সম্পূর্ণ ঘোরালে এটা এক ঘর এগোচ্ছে, ঠিক আছে? এক ঘর এগিয়ে যাচ্ছে, তাহলে পিচ কত হয়ে যাবে এটার? ধর এটা হচ্ছে আমার 1 মিলিমিটার, একটা ঘর 1 মিলিমিটার, তাহলে পিচ কত হয়ে যাবে? এটা একবার ঘুরলে
ধরলাম আমি এটা এক ঘর এগোলো, তাহলে পিচ হয়ে গেল কি আমাদের 1 মিলিমিটার, তাই না? এটা যদি একবার ঘুরলে এটা 2 ঘর এগোতো, তাহলে পিচ কত হয়ে যেত? 2 মিলিমিটার, তাই না? তাহলে পিচ জিনিসটা কি হচ্ছে বল? 1 কমপ্লিট রাউন্ডে একটা কমপ্লিট রাউন্ডে যতটা এগোচ্ছে, ঠিক আছে, মুভমেন্ট। বোঝা গেল? তাহলে পিচ জিনিসটা কি বোঝা গেল। এবার একটা জিনিস দেখ, আমি কি বললাম, এই জিনিসটা যত ঘোরাবো এ তো এগোবেই, প্লাস এই জিনিসটাও এগোবে। তার মানে কি এটার যতটা আমি ঘোরাতে পারছি এই মাপটাও কি ততটা আমার এগোচ্ছে, তাই না? তাহলে এটার গায়ে যে কাটা কাটা দাগ থাকে, এটার গায়ে যে কাটা কাটা দাগ থাকে, আমি ধরলাম কি এটার গায়ে কাটা কাটা কটা দাগ আছে? 10টা দাগ আছে আমি ধরলাম, ঠিক আছে, এদিক ওদিক মিলে 10টা দাগ আছে আমি ধরলাম। তাহলে এটার 10টা যখন এটা একটা সম্পূর্ণ ঘুরবে মানে কি, এই স্কেলটা 10 বার এটার 10টা ভাগ হওয়া মানে কি এটার এক ঘর এগোনো, তাই না? তাহলে এটার লিস্ট কাউন্ট কত হয়ে যাচ্ছে? যেটা সিলেবাসে আছে তাদের লিস্ট কাউন্ট কত হয়ে যাচ্ছে? 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, তাই না? কারণ এটা ঘোরা মানেই তো এটা এগোনো, তাই না? এটা গোটাটা ঘুরলে এটা 1 মিলিমিটার এগোচ্ছে, তাহলে গোটাটার মধ্যে তো 10টা দাগ আছে, তাহলে একটা দাগ যখন আমি যখন ঘোরাচ্ছি জাস্ট ছোটোটার একটা দাগ যখন চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একটা দাগ ওপরে চলে গেল সব, তাহলে কি হচ্ছে? একটা দাগ ওপরে চলে গেল মানে ধর আগে আমার লালটা এখানে ছিল, এগুলো সব এরকম সাদা সাদা ছিল, ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট একটা ঘর এগিয়ে নিচ্ছি, মানে এখানে লালটা দিয়ে নিচ্ছি, এখানে সাদাটা দিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা একটুখানি এগোচ্ছে, এই জিনিসটাও একটুখানি এগোচ্ছে, এই এগোনোটা কতটা হবে? গোটাটা ঘুরলে 1 মিলিমিটার এগোয়, তাহলে এতটা ঘুরলে কত, মানে এটা ছোট এক ঘর ঘুরলে কত হবে? 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ, তাহলে লিস্ট কাউন্ট কত হয়ে গেল এখানে? 0.1 মিলিমিটার। বোঝা গেল? আচ্ছা, একইভাবে আমাদের ভার্নিয়ার ক্যালিপার্স যে, আচ্ছা পিচের ব্যাপারটা এখান থেকে বলে নিই। আর এই যে 1 মিলিমিটার যেটা ছিল সেটা কি ছিল? পিচ, যেটা একবার সম্পূর্ণ ঘুরিয়ে যেটা এগোচ্ছিল সেটা পিচ। তাহলে কি হয়ে গেল? লিস্ট কাউন্ট সমান সমান একবার সম্পূর্ণ ঘুরিয়ে যতবার যায় আর তুই ছোট এক ঘর যতটুকু ঘোরাতে পারিস, দুটার ভাগফল, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? 1 মিলিমিটার বাই ছোট কতগুলো ঘর আছে? 10টা ঘর আছে, তাহলে 10টা। তাহলে এই 1 মিলিমিটার যে একবার সম্পূর্ণ ঘোরালে যে 1 মিলিমিটার এগোয় সেটাকে আমার কি বলা হচ্ছে? পিচ, ঠিক আছে? আর এটা কি হয়ে গেল? নাম্বার লিস্ট কাউন্ট, ঠিক আছে? লিস্ট কাউন্টটা কি হয়ে যাচ্ছে? পিচ বাই নাম্বার অফ স্মল ডিভিশনস ইন সার্কুলার স্কেল। বুঝে গেল? এটা দিয়ে তোকে অঙ্ক দিয়ে দিতে পারে যে পিচের ভ্যালু বলে দিল, তারপরে তোর এই সার্কুলার স্কেলে, তাহলে বোঝা গেল পিচ আর লিস্ট কাউন্টের মধ্যে সম্পর্ক কী, তাই না? লিস্ট কাউন্ট সমান সমান কী হয়ে যাচ্ছে? পিচ বাই নাম্বার অফ ডিভিশনস ইন সার্কুলার স্কেল। বোঝা গেছে? তাহলে বোঝা গেল লিস্ট কাউন্টার পিচের মধ্যে সম্পর্ক। এবার আরেকটা জিনিস আছে ভার্নিয়ার স্কেল। তো ভার্নিয়ার স্কেলটা এখন আমি বাদই রাখি, কারণ ওটা থেকে প্রশ্ন আসেনি আর সিলেবাসেও সেরকম উল্লেখ নেই। আচ্ছা, একটা জিনিস দেখে রাখ এখানে, তাহলে আমি যদি কোনো জিনিসের রিডিং নিতে চাই তাহলে আমার কিভাবে নিতে হবে? এই স্কেল থেকে রিডিং নিতে হবে, এটার নাম মেইন স্কেল, ঠিক আছে? রিডিং সমান সমান মেইন স্কেল রিডিং বা এমএসআর। হোয়াট? এমএসআর মানে মেইন স্কেল রিডিং। তারপর কি নিতে হবে? রিডিং ইকুয়াল টু, হ্যাঁ, টোটাল রিডিংটা কি হচ্ছে? মেইন স্কেল রিডিং প্লাস লিস্ট কাউন্ট ইন্টু কি বল? স্মল স্কেল রিডিং, ঠিক আছে? সিএসআর, সার্কুলার স্কেল রিডিং। এটা স্মল স্কেল, হ্যাঁ, যেটা ঘুরছে সেটা সার্কুলার স্কেল, আর যেটা এখানে এটা আছে এটা হচ্ছে মেইন স্কেল। তাহলে মেইন স্কেল রিডিং ইন্টু লিস্ট কাউন্ট ইন্টু
সার্কুলার স্কেল রিডিং। তাহলে আমাদের লিস্ট কাউন্টটা হয়ে গেল, তাই না? এরপরে আমরা কি দেখব? এরর্স ইন মেজারমেন্ট। ঠিক আছে, এরর্স ইন মেজারমেন্টে আমাদের দুটা, আচ্ছা আগে হেডিংটা দিয়ে নিই। এরর্স, আমাদের দুটা টার্ম শিখতে হবে আগে, অ্যাকিউরেসি আর কি প্রিসিশন। এই দুটো মানে কি, এই দুটোর তফাৎ কি? ঠিক আছে, অ্যাকিউরেসি মানে কি? কারেক্টনেস, কোনো একটা জিনিস কতটা ঠিক, বোঝা গেল? কতটা ঠিক, কতটা ভুল। আর প্রিসিশন মানে কতটা সূক্ষ্মভাবে মাপা হচ্ছে জিনিসটা। ঠিক আছে, কতটা সূক্ষ্মভাবে জিনিসটা মাপা হচ্ছে যন্ত্রটা দিয়ে। যেমন তুই একটা স্কেল দিয়ে ধর মাপলি, যেটা খালি অনেক বড় স্কেল, সেটা শুধু মিটারে মিটারে মাপতে পারে, মিটারের থেকে ছোট আর কিছু মাপতেই পারে না, বোঝা গেল? 1 মিটার ওর হচ্ছে লিস্ট কাউন্টটাই 1 মিটার, এরকম কোনো একটা স্কেল আছে। ঠিক আছে, মানে আর আরেকটা স্কেল তোকে দিয়ে দিলাম আমি, যেটা হচ্ছে সেন্টিমিটার স্কেল, যেটা আমরা ব্যবহার করি, যেটা সব থেকে ছোটো কি 1 মিলিমিটার মাপতে পারে। মানে একটার লিস্ট কাউন্ট কত? 1 মিটার। আরেকটার লিস্ট কাউন্ট কত, মানে সবচেয়ে কম কত মাপতে পারে? 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে প্রিসিশন কোনটার বেশি হবে, কোনটা বেশি সূক্ষ্মভাবে মাপতে পারছে? এটা, তাই না? মিলিমিটারেরটা, মানে যার লিস্ট কাউন্ট যত তোর হবে, ছোট হবে, ঠিক আছে, তত সে কী হবে? প্রিসাইজ মাপতে পারবে জিনিসটাকে, বোঝা গেল? মানে তোর এই একটা যন্ত্র দিয়ে মাপছিস তুই 1 মিটার হচ্ছে, আর এটা দিয়ে মাপছিস তুই, এটা দিয়ে কত হচ্ছে? সেন্টিমিটার স্কেল দিয়ে মাপছিস তুই, আচ্ছা মিলিমিটার দিয়ে ধর মাপছিস, কত হচ্ছে? হাজার কি হচ্ছে বল? মিলিমিটার, তাই না? 1000 মিলিমিটার মানে 1 মিটার। আচ্ছা, কিন্তু এই স্কেলটা আমি কি বললাম? এই স্কেলটা তুই ধর মিটারেই মাপছিস, মিটারে এটাকে কনভার্ট করবি, তাহলে কি বলবো? 1.000 মিটার, তাই না? কারণ এ দশমিকের পর 3 ঘর অবধি মাপতে পারে। এও মিটার স্কেল, কিন্তু এ 1 মিটারের থেকে কম মাপতেই পারে না, কিন্তু এ 1 মিটারের থেকে 1 মিটারের ওই 1000 ভাগের 1 ভাগ অবধিও মাপতে পারে, বোঝা গেল? বোঝা যায়নি, তাই তো? আবার বলছি, আমি বলছি আমার কাছে দুটো স্কেল আছে, ঠিক আছে? এটা লিস্ট কাউন্ট, এটা হচ্ছে কি লিস্ট কাউন্ট, একটার 1 মিটার, আরেকটার কি বলছে? লিস্ট কাউন্ট 1 মিলিমিটার। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি মাপি, এটা দিয়ে মাপলেও কি হবে? এই স্কেল দিয়ে মাপলেও 1 মিটার হবে, এটা দিয়ে মাপলেও 1 মিটার হবে, কিন্তু এর তো ক্ষমতা আছে, এর ক্ষমতা হচ্ছে কি 1 মিলিমিটার, মানে দশমিকের পর 3 ঘর অবধিও মাপতে পারে। ঠিক আছে, সেই জন্য এটাকে আমি 0.000 দিয়েই লিখবো, কারণ এর ক্ষমতা আছে দশমিকের পর 3টা ঘর অবধি মাপার, সেই জন্য এটাকে কি লিখবো? 1.000 মিটার। এবার বোঝা গেছে? তাহলে এখান থেকে কিন্তু সিগনিফিক্যান্ট ডিজিট, এরপরে যেটা আমরা পড়বো সেই ধারণাটা এখান থেকেই আসবে, এই জিনিসটা ভালো করে জন্য বোঝা দরকার। তো কি হয়ে যাচ্ছে এখানে, যে দশমিকের পর যার যত ঘর আছে তার প্রিসিশনটা তত বেশি, তাই না? এবার একটা তোকে উদাহরণ দিচ্ছি, একটা জিনিস মেপে দেখা গেল, কি দেখা গেল, যে আমি ভালো করে মেপে দেখেছি একটা জিনিস 5.78 কোনো একটা ভ্যালু, এটা ঠিক আছে, কিন্তু আমি একটা যন্ত্র দিয়ে মাপছি, আমাকে দিচ্ছে কি 5.6, আরেকটা যন্ত্র দিয়ে মাপছি, এ কি দিচ্ছে 5.432। এবার বল, এর অ্যাকিউরেসি বেশি না এর অ্যাকিউরেসি বেশি? রিয়েল ভ্যালুর কাছাকাছি কে বেশি আছে? এ, তাই না? এ 7-8 আছে, এ আছে 6, কিন্তু এ আছে 4, মানে এটা অনেকটা ডিফারেন্স, এই জিনিসটায় অনেকটা ডিফারেন্স, তাহলে এটা ভুল আছে অনেকটাই, তাই না? তাহলে অ্যাকিউরেসি কার বেশি, কে বেশি অ্যাকিউরেট? প্রথমটা, এর অ্যাকিউরেসি বেশি, কিন্তু প্রিসিশন কত এর? প্রিসিশনের দশমিকের পর মাত্র 1 ঘর মাপতে পারছে, কিন্তু এর দশমিকের পর 3 ঘর অবধি মাপতে পারছে, তাহলে এর প্রিসিশনটা বেশি কিন্তু এর অ্যাকিউরেসিটা বেশি। তাহলে অ্যাকিউরেসি আর প্রিসিশন বোঝা গেল। এবার আমাদের এররে চলে আসছি।
দেখ এবার এররের কত ধরনের এরর হতে পারে, দুই ধরনের হতে পারে, মানে এররকে আমরা দুটা ভাগে ভাগ করেছি। একটার নাম দিয়েছি কি সিস্টেমেটিক এরর, আরেকটার নাম কি দিয়েছি র্যান্ডম এরর। সিস্টেমেটিক এররটা কি, যেটা আমাদের হাতে আছে, সোজা কথায় যেটা আমাদের হাতে আছে, যে আমাদের ভুলের জন্য কোনো একটা গন্ডগোল হচ্ছে, সেটা কি হয়ে যাচ্ছে সিস্টেমেটিক এরর। আর যেটা আমাদের হাতে নেই সেটা হয়ে যাচ্ছে র্যান্ডম এরর। এটা সব থেকে সহজ সরল ভাষায় ব্যাখ্যা। এবার এটাকে কি বলতে পারছি, যেহেতু এটা আমাদের হাতে আছে, এটাকে আমরা কি করতে পারি, মিনিমাইজ করতে পারি। ইট ক্যান বি মিনিমাইজড, ঠিক আছে। কিন্তু এটা মিনিমাইজ করা যাবে না, যেহেতু ওটা হাতে নেই। আর একটা জিনিস দেখ, এটা হয় সবসময় পজিটিভ দিকে হবে অথবা সবসময় নেগেটিভ দিকে হবে এররটা। কিন্তু এটা র্যান্ডমটা নামের মধ্যেই র্যান্ডম, কখনো পজিটিভ হতে পারে কখনো নেগেটিভ হতে পারে, যা খুশি তাই হতে পারে। এবার পজিটিভ হবে নেগেটিভ হবে কি, এটা হয়তো এখন বুঝতে পারছিস না, উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবি। ধর কোনো একটা যন্ত্র, ঠিক আছে, স্কেল আছে, স্কেলটার এটা একটা স্কেল, এর যে জিরোটা আছে, ঠিক আছে, তুই এই লেন্থটা মাপছিস, জিরোটাকে তোর এখানে বসানো উচিত, এখানে বসানো উচিত, এখানে না বসিয়ে তুই এই জায়গাটায় বসাচ্ছিস, তাহলে কি হয়ে গেল বল, এররটা একদিকে হয়ে গেল, একদিকে হয়ে গেল, তাই না? তাহলে এই এররটা কি হয়ে যাবে, হয় এদিকে হবে অথবা উল্টো দিকে হবে, হয় পজিটিভ অথবা নেগেটিভ। কিন্তু র্যান্ডম এরর যখন আমরা দেখব তখন দেখব ওটা যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে। দেখ এর মধ্যে এটা লিখে দিই আগে, পজিটিভ অর নেগেটিভ, দুই ডাইরেকশানেই হতে পারে, কিন্তু কখনো একসঙ্গে হবে না, হয় পজিটিভ অথবা নেগেটিভ। আর এটা কি হবে, পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে At the same time. অ্যাট দ্য সেম টাইম। অ্যাট দ্য সেম টাইম বলতে অ্যাট দ্য সেম এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এক্সপেরিমেন্টের কোনো একটা পার্টে। আচ্ছা এবার কি বলছে এখানের মধ্যে, আচ্ছা মানে এক একটা ভ্যালুর ক্ষেত্রে কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ, বোঝা গেছে। আর এখানে তোর যন্ত্রটা ধর যন্ত্রটার সেটিংয়েই কিছু গন্ডগোল আছে, তাহলে প্রত্যেকটাই ভুল তো একই রকম হবে, তাই না? বোঝা গেল। আচ্ছা এবার কি বলেছে এর মধ্যে কি কি আছে, আচ্ছা এবার কি আছে, এটার মধ্যে ভাগ আছে, কয় ধরনের হতে পারে, ইনস্ট্রুমেন্টাল হতে পারে, ইনস্ট্রুমেন্টাল এরর হতে পারে, ঠিক আছে। আরেকটা কি হতে পারে, ইমপারফেকশন ইন এক্সপেরিমেন্টাল সেটআপ। এক্সপেরিমেন্টাল কি সেটআপে যদি তোর গন্ডগোল থাকে, বোঝা গেল, সেটআপটাই তোর গন্ডগোল আছে, তাহলে প্রত্যেকবার তোর ধর তুই মানে এই যে এটার যেমন উদাহরণ দিলাম, এক্সপেরিমেন্টাল সেটআপটাই এমন আছে যে তোকে বাধ্য হয়ে এখানে কিছু একটা জিনিসপত্র রেখে দিয়েছিস তুই, যেটার জন্য এই লেন্থটাকে তুই নিতে পারছিস না, প্রত্যেকবার এতটা তোর ডান দিক থেকেই নিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকবার একই রকম এরর হয়ে যাচ্ছে প্রত্যেকটা মেজারমেন্টে। ধর স্কেলটাই তোর এই জায়গাটায় একটু ডিফেক্টিভ আছে, স্কেলটাই ডিফেক্টিভ আছে, তো এই জায়গাটা তুই ঠিক করে নিতে পারছিস না, তাহলে প্রত্যেকবার তোর কী হয়ে যাচ্ছে, এক্সপেরিমেন্টাল সেটআপের গন্ডগোলের জন্য একই রকম করে প্রত্যেকবার এরর আসছে। ইনস্ট্রুমেন্টটাও খারাপ হতে পারে, অথবা এক্সপেরিমেন্টাল সেটআপটাও গন্ডগোল হতে পারে, অথবা কি পার্সোনাল এররও হতে পারে। পার্সোনাল এররের মধ্যে একটা খুব ফেমাস যেটা বইও আছে এনসিইআরটিতে, সেটা হচ্ছে প্যারালাক্স বলা হয়, ঠিক আছে। যেমন এটার উদাহরণ কি, বোঝা গেল। আচ্ছা এটা কি প্যারালাক্স এররটা, তোর হচ্ছে এরকম করে যদি তুই কোনো একটা জিনিসের মেজারমেন্ট করিস, ঠিক আছে, চোখটা কোথায় রাখবি সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তুই যদি এই সাইড থেকে দেখিস, এটা যদি স্কেল হয়, তাহলে এই জিনিসটাকে তুই অ্যাকচুয়ালি এখানে দেখতে পারিস, ওই দিক থেকে দেখলে এখানে দেখতে পারিস। এই জন্য তোর
কোথা থেকে দেখা উচিত, একদম চোখটাকে একদম স্কেলের উপরে রাখা উচিত, ঠিক আছে? উপরে থাকলে এই জিনিসটাকে তুই এখানেই দেখতে পাবি। এখানে যদি রাখিস এই জিনিসটাকে তুই এখানে না দেখতে পেয়ে হয় এখানে দেখতে পাবি অথবা এখানে দেখতে পাবি, এই গণ্ডগোলটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে? এটাকে বলা হয় প্যারাল্যাক্স। যে এটা তোর পার্সোনাল গণ্ডগোল, তুই চোখটা উপরে রাখার কথা তুই সাইডে রাখছিস, হ্যাঁ না, সেই জন্য এটা পার্সোনাল এরর হয়ে যাচ্ছে। তাহলে এরর আমাদের কয় ধরনের হতে পারে দেখলাম? 2 ধরনের, সিস্টেমেটিক এরর আর র্যান্ডম এরর। সিস্টেমেটিক এরর মানে কি, যেটা আমাদের হাতে আছে, যেটা আমরা ঠিক করতে পারি। সেটা কি এক্সপেরিমেন্টাল সেট আপটা আমরা ঠিকঠাক করে করতে পারি, যন্ত্রপাতি ঠিকঠাক নিতে পারি, আর কি আমরা ঠিকঠাকভাবে মানে পর্যবেক্ষণটা যাতে ঠিকঠাক হয় সেটা আমরা নিজেদের হাতে আছে, আমাদের নিজেদের হাতে আছে, তাই না? সেই জন্য এগুলো কী হয়ে যাচ্ছে তোর পার্সোনাল এরর, এক্সপেরিমেন্টাল এরর আর ইনস্ট্রুমেন্টাল এরর, এরা হয়ে যাচ্ছে তোর সিস্টেমেটিক এরর। এবার র্যান্ডম এররের মধ্যে আমরা কি দেখলাম? এই এররটা কি হয়, মিনিমাইজ করা যায় না। ধর তোর টেম্পারেচারের ফ্লাকচুয়েশন হচ্ছে, তুই একটা এক্সপেরিমেন্ট করছিস, টেম্পারেচারটা তো তোর হাতে নেই, কখনো গরম পড়ছে কখনো ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে সেটা কি হয়ে যাবে, কখন পজিটিভও হতে পারে, গরমও হয়ে যেতে পারে, আবার ঠান্ডাও হয়ে যেতে পারে, তাই না? তাহলে টেম্পারেচারের ফ্লাকচুয়েশন, তারপর তুই একটা কোনো ভোল্টেজ নিয়ে কোনো একটা এক্সপেরিমেন্ট করছিস, তোর ইলেকট্রিক সাপ্লাই ভোল্টেজ করে দিল গণ্ডগোল, ফ্লাকচুয়েশন করে দিল, সেটা তোর হাতে আছে নেই। আর এটা কি, 1 নাম্বার হাতে নেই, 2 নাম্বার কি দেখতে পাচ্ছি, কখনো পজিটিভ হচ্ছে কখনো নেগেটিভ হচ্ছে, এই জন্য কী হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে র্যান্ডম এরর। এটাকে আমরা কমাতেও পারি না, এটা হবেই, আমাদের হাতে নেই। আরেকটা কি হচ্ছে পার্সোনাল এরর, যে পার্সোনাল এররটা কিন্তু এর মধ্যেও হতে পারে। প্যারালাক্স যেরকম বললাম সেটা আমাদের হাতে আছে, আমরা কোথা থেকে দেখব, কিন্তু তুই যদি একই এক্সপেরিমেন্টে অনেকগুলো ডাটা নিতে হয়, ধর তোর 400টা 500টা ডাটা নিতে হচ্ছে, ঠিক আছে, তখন তুই ডাটা লিখতে গিয়ে কিন্তু কখনো কখনো ভুল করে দিবি, কখনো বেশিও লিখে দিতে পারিস, কখনো কমও লিখে দিতে পারিস, সেটাও কি হয়ে যাচ্ছে র্যান্ডম এরর। তুই যতই চেষ্টা কর না কেন ঠিক লিখবই, এটা মানে খুব অল্প হলেও কখনো কখনো ভুল হয়ে যায়, সেই জন্য এই পার্সোনাল এররটাকে আমাদের কিন্তু র্যান্ডমের আন্ডারেই রাখা হচ্ছে। বোঝা গেল? এটুক ছিল বেসিক, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার দেখ একটা জিনিস, সেটা হচ্ছে কি লিস্ট কাউন্ট এরর জিনিসটা কি? লিস্ট কাউন্ট এরর, এখানে একটা লাইনই দেখবো। এখানে আমরা জাস্ট তোর ধর এটা একটা লাইন, এটাকে তুই স্কেল দিয়ে মাপছিস, কিন্তু স্কেলের দাগ তোর কত, দাগটা কেমন আছে, ধর দাগটা এরকম আছে 1 2 3 4 5 6। তাহলে এটাকে যখন তুই মাপছিস, তুই এটাকে কি বলবি, 1 2 3 4 5 6, 5 আর 6 এর মাঝামাঝি। তাহলে এর যে লিস্ট কাউন্ট আছে, লিস্ট কাউন্ট মানে কি, এই যে এতটুকু একটা যে ছোট ঘর, সেটাকে আমরা লিস্ট কাউন্ট বলি। তো সেই লিস্ট কাউন্টের মধ্যে আমাদের তো এররটা হয়ে যেতে পারে, তাই না? লিস্ট কাউন্টের এখানে তুই এটাকে 5 বলবি না 6 বলবি, এর মাঝামাঝি যদি হয়, এটা তো তুই বলতে পারবি না যন্ত্রটা দিয়ে মেপে, তাই না? তাহলে এটাকে এই এররটাকে আমরা কি বলবো, এই টাইপের এররটাকে লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্টের জন্য যে এররটা হয়, মানে লিস্ট কাউন্টের থেকেও ছোট জায়গার মধ্যে যদি তোর ওই লেন্থটা থাকে, তাহলে সেটা আমরা এই মেশিন দিয়ে মাপতে পারছি না, কারণ লিস্ট কাউন্টের থেকেও ছোট মাপটা। তাহলে এই যে এররটা হবে, লিস্ট কাউন্টের থেকেও ছোট যে এররটা হবে, সেটা হয়ে যাবে কি লিস্ট কাউন্ট এরর। এতটুকু এরর কি হয়ে যাবে, লিস্ট কাউন্ট এরর। বোঝা গেল? আচ্ছা, তাহলে এভরি মেজারমেন্ট ইজ গুড আপ টু আ কি লিমিট, আপ টু ইটস লিস্ট কাউন্ট, ঠিক আছে? লিস্ট কাউন্ট অবধি এই মেজারমেন্টটা ঠিকঠাক ভালো, তার বেশি সূক্ষ্মভাবে যদি আমরা মাপতে চাই তাহলে কিন্তু নয়। দেখ এবার কি বলেছে, এবার আসল জিনিসটা যেটা দিয়ে অঙ্ক আসবে, ঠিক আছে? মেজারমেন্টস অফ এরর। মেজারমেন্টস অফ এরর মানে এররটাকে আমরা কিভাবে মাপবো? ধর এটা একটা জিনিস আছে, এটা লেন্থ এল, আমি সব কিছু লেন্থ দিয়েই বলছি, লেন্থ দিয়ে যেরকম বলছি সেরকম সব কিছু মাপের ক্ষেত্রে একই রকমভাবে হবে, তাই না? এটাকে আমি মাপলাম, একবার মাপলাম
কত আসলো L1, আরেকবার মাপলাম, ঠিক আছে, L2। তোর মনে হচ্ছে প্রত্যেকবারই তো একই আসার কথা, কিন্তু যখন আমরা রিয়েলি মাপি আমাদের প্রত্যেকবার একটু না একটু তোর আলাদা আসেই রিয়েল লাইফে যখন করতে যাই, সেজন্য আমরা অ্যাভারেজটা নিয়ে নিই, ঠিক আছে। আরেকটা ধর মাপ নিলাম, আসলো কত L3। এইভাবে অনেকগুলো মাপ নিলাম, আসলো আমার কি লাস্ট LN, এর সংখ্যক আমি মেজারমেন্ট করছি, ঠিক আছে। তাহলে এবার আমাদের ভ্যালুটা কি হয়ে যাবে, আমরা নেব অ্যাভারেজটাকে নিয়ে নেব, ঠিক আছে, L মিন, এটাকেই আমরা রিয়েল ভ্যালু বলে ধরবো। এই যে এতগুলো আমরা ভ্যালু পেলাম, এর যে অ্যাভারেজ হলো সেটাকেই আমরা রিয়েল ভ্যালু বলে ধরবো উইথ সাম এরর, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রিয়েল ভ্যালু, কিন্তু এর মধ্যে কিছু এরর আছে। আচ্ছা, এবার এররটা কিভাবে বের করব, এটা যদি আসল ভ্যালু হয় প্রথম মাপের ক্ষেত্রে এরর কি হয়ে যাবে, এল মিন, এম লিখলাম শুধু নিচে, হ্যাঁ, মিন অত বড় লিখছি না, এম লিখলাম। আচ্ছা, এটার সঙ্গে প্রথম ভ্যালুর যে ডিফারেন্স এটাই হয়ে যাবে এরর, তাই না। একই রকমভাবে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এল মিন মাইনাস L2 হয়ে যাবে, এরকম করেই কি হয়ে যাবে, এল মিন মাইনাস L3 হয়ে যাবে, L3 হয়ে যাবে, LM মাইনাস এল মিন মাইনাস LN হয়ে যাবে। কোনোটা পজিটিভ আসবে, কোনোটা নেগেটিভ আসবে, তাই না, যা খুশি তাই আসতে পারে এররটা, তাই তো। সেই জন্য আমরা কি করি, এটার মড নিয়ে নিই। এই যে এররটা আছে এটাকে আমরা কি নিয়ে নিই, এটার মড নিয়ে নিই। মড মানে কি, মড এমন একটা জিনিস সেটা প্লাস আর মাইনাসের থেকে শুধু প্লাস ভ্যালুটাকে আমাদের বের করে দেয়। মাইনাস মানে মাইনাস মড 5 মানে কত, 5, ঠিক আছে, প্লাস মড 5 মানেও 5, এটা হচ্ছে মড। তো এই লেন্থটা কখনো কি গড় লেন্থের থেকে বেশি, কখনো গড় লেন্থের থেকে কম, সেই জন্য এই ভ্যালুগুলো কি কখনো পজিটিভ আসবে, কখনো নেগেটিভ আসবে, তাই না। সেই জন্য আমরা মড নিয়ে সবসময় এটাকে পজিটিভ করে দিই, মানে এররটা কত হলো আমরা পজিটিভ এররটা নিচ্ছি, ঠিক আছে, এররের পজিটিভ ভ্যালুটা নিচ্ছি। আচ্ছা, এটাকেই আমরা কি লিখতে পারি, ডেল L1, পার্থক্যকে ডেল দিয়ে লেখা হয়, ঠিক আছে, পার্থক্যকে কি ডেল দিয়ে লেখা হয়। ডেল L2 মিন ভ্যালুর সঙ্গে যে পার্থক্য সেটাকে লিখলাম আমি কি ডেল L3। এই জিনিসটা এখন নতুন লাগবে, কিন্তু ফিজিক্সে করতে 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 দেখবি যে এটার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে গেছিস, ঠিক আছে। এটাকে কি বলবো, ডেল, পার্থক্য মানে ডেল, ডেল এন, আর মড আছে যেহেতু আমি মডও দিয়ে দিলাম, বোঝা গেল। তাহলে এবার এররটা আমাদের কি হয়ে যাবে, এরর হয়ে যাবে এই এররগুলোর অ্যাভারেজ, ঠিক আছে। এররগুলো কি হয়ে যাবে, এই এররগুলোর কি অ্যাভারেজ, মানে ডেল L1 এর মড প্লাস ডেল L2 এর মড প্লাস ডট 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 ডেল LN তার মড বাই কত, এনটা আছে 1 2 3 4, এনটা আছে বাই এন, এটাই হয়ে যাবে কি আমাদের এরর, মিন এরর, ঠিক আছে, ডেল L মিন, বোঝা গেল। তাহলে আমাদের ভ্যালুটা কি হয়ে যাবে, এল এর ভ্যালুটা কি হয়ে যাবে, এল এর অ্যাকচুয়াল ভ্যালু এল মিন প্লাস মাইনাস এররটা মড, মড দিয়ে কত ডেল এল মিন, বোঝা গেল। আমাদের ভ্যালু এখানে কি করলাম, আমাদের L1 L2 L3 যে ছিল তার মিন নিয়েছি, আর এখানে কি করলাম, L1 এর সঙ্গে এল মিনের পার্থক্য, L2 এর সঙ্গে এল মিনের পার্থক্য, ডট 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 LN এর সঙ্গে এল মিনের পার্থক্য, তাদের যে গড় নিয়েছি সেটা হচ্ছে এই আমাদের অ্যাভারেজ এরর, ঠিক আছে। তাহলে কোনো একটা ভ্যালু সমান সমান সেই ভ্যালুটার মিন ভ্যালু প্লাস এররদের যে মিন, সেই মিন এরর কীভাবে বের করতে হয় আমরা শিখে গেলাম। এনসিইআরটিতে আমরা দেখব একদম এটার এই L1 L2 L3 এর বদলে রিয়েল সংখ্যা দিয়ে করে একটা ক্যালকুলেশন করে দেওয়া আছে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি এখনই, ঠিক আছে। তাহলে ওটা বাদ রাখলাম, নতুন এনসিইআরটিটাই নেই, আগেরটাই ছিল। এবার আমরা কি দেখছি, যেটা পরীক্ষায় আসবে তো,
এটা এনসিইআরটিতে ছিল জন্য এটা আমি বলে দিলাম, আসতে পারে, এতদিনে আসেনি কিন্তু আসতেও পারে। এবার হচ্ছে এররকে আমরা কয়ভাবে প্রকাশ করি, ঠিক আছে? এররকে আমরা 3 ভাবে প্রকাশ করি, ঠিক আছে? এরর আমাদের 2 টাইপের হয়। একটা কি, একটা আমরা বললাম যে সিস্টেমেটিক এরর, একটা বললাম আমাদের র্যান্ডম এরর। এগুলো থিওরিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে? তো যেগুলো আমাদের কন্ট্রোলে আছে সেটা কি সিস্টেমেটিক এরর, যেটা কন্ট্রোলে নেই সেটা হচ্ছে র্যান্ডম এরর। তারপরে আমরা লিস্ট কাউন্ট এরর দেখলাম, ঠিক আছে? বোঝা গেল? লিস্ট কাউন্ট এররটা র্যান্ডমের আন্ডারেই বলতে পারিস। এবার হচ্ছে এরর কিভাবে মেজার করা হয় সেটাও আমরা দেখলাম। মানে কোনো একটা মেজারমেন্ট কিভাবে মেজার করে করে গড়টা নেওয়া হচ্ছে, আর এররটারও কীভাবে গড় নেওয়া হচ্ছে। তো এইভাবে আমাদের মেইন যে ভ্যালু আসছে, মেইন যে ভ্যালু, রিয়েল ভ্যালুর সাথে যে ডিফারেন্স, ঠিক আছে? রিয়েল ভ্যালু ধরলাম এল, আর আমরা মেপে ডিফারেন্সটা কি পেলাম, এল প্রাইম পেলাম ধর। তাহলে এই যে ডেল এল, এটাকে আমরা কি বলবো, অ্যাবসলিউট এরর, ঠিক আছে? এটা বাই, আচ্ছা এবার কি, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর, লিখেই দিই আমি, এ বি এল ইউ টি, অ্যাবসলিউট এরর, ঠিক আছে? অ্যাবসলিউট এরর কি হচ্ছে তাহলে, এই যে আমাদের যে মিন ভ্যালুটা নিলাম আমরা, ওটার সঙ্গে যে প্রত্যেকটা ভ্যালুর যে ডিফারেন্স পাচ্ছিলাম, ঠিক আছে? যেটাকে এল আই দিয়ে ধর লিখলাম। এল আই মানেই কি, কখনো এল ওয়ান, আই মানে কখনো এল ওয়ান, কখনো আয়ের ভ্যালু 2, কোনো আয়ের ভ্যালু 3। ওই জন্য সবাইকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এখানে আরেকটা সংখ্যা লিখলাম, মানে লেটার লিখলাম, সেটা হচ্ছে আই সাফিক্সে। এই জিনিসগুলোর সঙ্গে আস্তে আস্তে ফ্যামিলিয়ার হয়ে যাবে, এখন জটিল মনে হলো, ঠিক আছে? তো এই জিনিসটাকে কি বলবো আমরা, অ্যাবসলিউট এরর, ঠিক আছে? এবার এটাকেই যখন আমরা রিলেটিভ এরর হিসাবে প্রকাশ করব, তখন আমরা কি লিখব, এই যে অ্যাবসলিউট এররটা ছিল এটাকেই আমরা ভাগ দিয়ে দেবো কি দিয়ে, এল মিন দিয়ে। এটাই হয়ে গেল কি আমাদের রিলেটিভ এরর। বোঝা গেল? এই যে এল মিন ছিল, এল মিন দিয়ে যখন আমরা ডিফারেন্সটাকে ভাগ করে দেবো, এটাকে আমরা কি বলবো, রিলেটিভ এরর। আর পার্সেন্টেজ এরর কাকে বলবো, পার্সেন্টেজ এরর হয়ে যাচ্ছে এই জিনিসটার সাথেই এল এম মাইনাস এল আই এর সাথে এল এম ভাগ ইন্টু 100%, ঠিক আছে? তাহলে ধর তোকে আমি এখন বললাম যে কোনো একটা জিনিসের লেন্থ মেজারমেন্ট করে কি পাওয়া গেল, 5 সেন্টিমিটার, ঠিক আছে? এবার তুই এখন মাপলি, একটা মাপ নিলি, ধর 5.2, তাহলে অ্যাবসলিউট এরর কত হয়ে যাবে, অ্যাবসলিউট এরর হয়ে যাবে এল মাইনাস এল ওয়ান, ঠিক আছে? কত হয়ে যাচ্ছে তাহলে, 5 মাইনাস 5.2, মডেল লিখি আমরা এররটাকে, তাই না? তাহলে কত হয়ে যাবে, 0.2 সেন্টিমিটার। এটা হয়ে যাচ্ছে কি অ্যাবসলিউট এরর। কিন্তু রিলেটিভ এরর কত হয়ে যাচ্ছে, রিলেটিভ এরর হয়ে যাচ্ছে 0.2/5, তাই না? আর এটার ইউনিটও সেন্টিমিটার, এটার ইউনিটও সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে যাবে, ইউনিট লেখার দরকার নেই রিলেটিভ এররে, তাই তো? তাহলে এটা কত হয়ে গেল, রিলেটিভ এরর হচ্ছে এররকে প্রকাশ করার একটা পদ্ধতি। আমি বললাম না, এররকে 3 ভাবে প্রকাশ করা যায়। একটা এরকম ডিরেক্ট এরর, যেটা এরর হচ্ছে মেন ভ্যালুর সঙ্গে যেটা ডিরেক্ট পার্থক্য, সেটা হচ্ছে এরর। অ্যাবসলিউট এরর, অ্যাবসলিউটলি এটা এরর, ওই জন্য নাম হচ্ছে অ্যাবসলিউট এরর। কিন্তু এটা মানে রিয়েল ভ্যালুর সাপেক্ষে কতটা, সেটা হচ্ছে কি রিলেটিভ, কার মানে এটা একজনের রেসপেক্টে আরেকজনকে বলা হচ্ছে, তাই না? সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, রিলেটিভ এরর। রিলেটিভ এরর মানে কেন বলা হচ্ছে নামটা, কারণ একজনের রেসপেক্টে বলা হচ্ছে, যে রিয়েল ভ্যালু যে ছিল এল, এর তুলনায় ডেল এল মানেই কি বললাম আমি, এল মাইনাস এল ওয়ান, এটা কতটা, একটার তুলনায় আরেকটা কতটা, সেটাই হয়ে যাচ্ছে কি আমাদের রিলেটিভ এরর। আর এটাই পার্সেন্টেজে যদি বের করতে চাস তাহলে পার্সেন্টেজ এরর বলবো, আর ইন্টু 100% দিয়ে দেবো, 100% দিয়ে দেবো। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাকে বল যে
একটা আবার আমরা লেন্থেরই মেজারমেন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, লেন্থ না, এবার অন্য কিছুর মেজারমেন্ট করি। একটা হচ্ছে তোর বললাম একটা জিনিসের তুই ওজন মাপছিস, মাস মাপছিস, ঠিক আছে? আসলো কত? একটা আসলো 3, একটা 3 গ্রাম, আরেকটা আসলো কত? 4 গ্রাম। আরেকবার মেজার করলি 4 গ্রাম পেলি, আরেকবার মেজার করলি তুই পেলি কি 2 গ্রাম, 2 গ্রাম। তাহলে এবার বল এর ক্ষেত্রে এরর কত হবে? অ্যাবসলিউট এরর কত হবে, রিলেটিভ এরর কত হবে, আর পার্সেন্টেজ এরর কত হবে? কি করবি? প্রথমেই আমরা কি করব, অ্যাভারেজ নেব। রিয়েল ভ্যালু পাওয়ার জন্য কি আমরা কোনটাকে রিয়েল ধরবো? এখানে তো আগের অঙ্কটায় যেমন বলে দিয়েছিলাম যে 5 সেন্টিমিটার যেটা সেটা রিয়েল, আর 5.2 যেটা সেটা হচ্ছে তোর একটা মেজারমেন্ট। কিন্তু এখানে তো কিছু ওরকম বেলা নাই, এখানে সবই বলা আছে, সবগুলোই মেজারমেন্ট। তাহলে রিয়েলটা তোর বের করতে হবে। রিয়েলটা আমরা কাকে নেব? অ্যাভারেজকে, তাই না? তাহলে 3 + 4 + 2 / 3 সমান সমান কত আসছে? এত গ্রাম সমান সমান 4 × 3 = 7, 8 × 9, 9/3 মানে 3 গ্রাম। তাহলে অ্যাভারেজ কত আসছে? 3 গ্রাম। তাহলে 3 গ্রামটাই আমাদের কি? আমাদের ভ্যালু, ঠিক আছে? 3 গ্রামটাই আমাদের ঠিকঠাক ভ্যালু হিসাবে আমরা বিবেচনা করছি। 3 বোঝা গেল? এটাকে আমরা কি লিখলাম? ধর আর লিখলাম রিডিং, 3 গ্রাম। তাহলে এবার এটার সাথে আমাদের অ্যাবসলিউট এররগুলো বের করব। অ্যাবসলিউট এরর বের করব। তাহলে ফার্স্ট অ্যাবসলিউট এরর কত হবে বল? ফার্স্ট মেজারমেন্টটা কত ছিল আমাদের? 3ই ছিল। তাহলে কত হয়ে যাবে? 3 - 3, তাহলে হয়ে যাচ্ছে কি 0 গ্রাম অ্যাবসলিউট এরর, তাই না? আর এর কি হয়ে যাচ্ছে? রিলেটিভ এরর কত হয়ে যাচ্ছে? 0/3, মানে 0ই থাকছে, পার্সেন্টেজ এররও 0ই থাকছে। আচ্ছা, 2 নম্বরে কত ছিল? 3 মাইনাস, এটা মডে রাখা উচিত, 3 - কত? 4 ছিল, তাই না? সেকেন্ডটা 4, তাহলে হয়ে গেল কত? 4। তাহলে অ্যাবসলিউট এরর কত হয়ে গেল? 1 সেন্টিমিটার, তাই না? আর রিলেটিভ এরর যদি বলে কি বলে দিবি? এটা বাই অ্যাভারেজ ভ্যালু যেটা ছিল সেটা 1/3 সেন্টিমিটার। আর যেটা তোর লাস্টের মেজারমেন্টের ক্ষেত্রে কি বলে দিবি? 3 নাম্বার মেজারমেন্টের ক্ষেত্রে 2 গ্রাম যেটা, তাই না? সেটা কি লিখবো? 3 - 2, সেটাও সমান সমান কি হয়ে যাচ্ছে? একই হচ্ছে, 1 সেমি হচ্ছে। অ্যাবসলিউট এরর 1 সেমি, এখানে সেমিটার লিখলাম আমরা। আর তোর কি হয়ে যাচ্ছে? রিলেটিভ এরর হয়ে যাচ্ছে 1/অ্যাভারেজ ভ্যালু যেটা ছিল 3, এটা রিলেটিভ এরর, আর পার্সেন্টেজ বললে ইন্টু 100%। বোঝা গেল কীভাবে করবো? এবার দেখ কম্বিনেশন অফ এরর্স, তাই না? এখান থেকে অঙ্ক আসে, কম্বিনেশন অফ এরর্স, এটার থেকে অনেক অঙ্ক আসবে। কি বললাম? আচ্ছা, নেক্সট পেজে একটু দেখা, এখানে জায়গা আছে। কম্বিনেশন অফ এরর্স। কোনো একটা যদি জিনিস থাকে এরকম, আচ্ছা, লাইব্রেরি খোলা আছে? দেখ কম্বিনেশন অফ এরর্স, ঠিক আছে? আমাদের ধর কোনো একটা রাশি আছে জেড, সেটা সমান সমান কি? a প্লাস বি বা a মাইনাস বি, ঠিক আছে? যেমন তোর বলে দিলাম আমি ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি ভি। তাহলে ভেলোসিটির ডিফারেন্স কত? ভেলোসিটির ডিফারেন্স এটাকে যদি আমি অন্য একটা কিছু দিয়ে ডিনোট করি, ধর এক্স দিয়ে ডিনোট করছি, এক্সের ভ্যালু কী হয়ে যাবে? তাহলে ভি মাইনাস ইউ, তাই না? সেটাকে আমি জেনারেলি লিখছি জেড একটা কোয়ান্টিটি যেটা এ আর বি এর ওপর ডিপেন্ডেন্ট। বোঝা গেল? তাহলে কি হয়ে যাচ্ছে? জেডের এরর ইন জেড সমান সমান কী হয়ে যাবে? এরর ইন এ প্লাস এরর অফ বি। এখানে যদি প্লাস থাকে তবুও এররটা প্লাস হবে, এখানে যদি মাইনাস থাকে তবুও এররটা কিন্তু প্লাসই হবে। বোঝা গেল? যেমন তোকে আমি ধর বললাম যে
ওই এক্স সমান সমান তো ধর বললাম আমি ভি মাইনাস ইউ, ভিতে আমি বললাম নিচ্ছিস তো ভুল করে, এটা যখন আমরা অঙ্ক করে দেখব প্লাস মাইনাসটা এখানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাসই আসে, কিন্তু আমরা এররটা কি দেখি ম্যাক্সিমাম প্রপোর্শনাল এরর বা ম্যাক্সিমাম এরর আমরা যখন দেখি তখন কি আমরা প্লাসটাকেই নেই। এররটা ম্যাক্সিমাম কতটা হতে পারে, তাহলে এরা এ সমান সমান এর সমষ্টি প্লাস এ আর এর সমষ্টি, তাই না? তাহলে এর এরর সমান সমান এর এরর প্লাস এর এরর, এটা আমাদের স্বাভাবিক বুদ্ধি থেকে বলছি যে প্লাস মাইনাসের থেকে আমরা কেন প্লাসটাকে নিচ্ছি। বোঝা গেল এবার? ঠিক আছে, কম্বিনেশন অফ এররসে আমরা কি দেখছি যে কোনো একটা কোয়ান্টিটি আদার কোয়ান্টিটির সাথে কোনোভাবে রিলেটেড থাকলে এররটা কিভাবে রিলেটেড হয়। জেড যদি জেড একটা কোয়ান্টিটি এ আরেকটা কোয়ান্টিটি বি এর সাথে এইভাবে রিলেটেড থাকে যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু জেড বা এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জেড, তাহলে তাদের অ্যাবসলিউট এররগুলো কী হয়ে যাবে, সবসময় যোগ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধর এক্স একটা কোয়ান্টিটি, সেটা হচ্ছে কোনো একটা জিনিসের ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তোকে বললো এই ভেলোসিটিতে এর কত, এর এরর হচ্ছে কত 0.1 মিটার পার সেকেন্ড, আর এর বললো কত 0.3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এর এরর কত হলো 0.1 মিটার পার সেকেন্ড, এর এরর কত হলো 0.3 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স এর এরর কত হয়ে যাবে, ডেল এক্স ইজ ইকুয়ালস টু কী হয়ে যাবে, ডেল ভি মাইনাস থাকলে ওখানে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস ডেল ইউ। ডেল ভি মানে কত বলে দিয়েছে, এরর কত 0.1 মিটার পার সেকেন্ড, আর এটার কত বলেছে 0.3, ডেল ইউ মানে ইউ এর এরর মানেই ডেল ইউ, সেটা কত 0.3 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হয়ে গেল, যোগ করে 0.4 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? আচ্ছা, এবার এরকম করে না থেকে যদি গুণ বা ভাগ আকারে থাকে, ঠিক আছে, এটা একটা কেস গেল। সেকেন্ড কেস কি, গুণ বা ভাগ আকারে আছে, z ইজ ইকুয়ালস টু a ডট বি অথবা z ইকুয়ালস টু a ভাগ বি, এরকম আকারে যদি থাকে, ঠিক আছে, তখন কি হয়, তখন অ্যাবসলিউট এররের কখন আমরা এরকম পাই না, তখন আমরা রিলেটিভ এররের জিনিসটা পাই। রিলেটিভ এররের মধ্যে রিলেশন কি হয়ে যায়, z এর রিলেটিভ এরর সমান a এর রিলেটিভ এরর প্লাস বি এর রিলেটিভ এরর। ঠিক আছে, বোঝা গেল? যেমন আমি একটা তোকে উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ডেনসিটি সমান কি হয়, এক্সাম্পল দিচ্ছি, ডেনসিটি সমান মাস বাই ভলিউম। এবার আমি বলে দিলাম যে মাসের এরর কত আছে 0.01 গ্রাম, ঠিক আছে, আর মাসের ভ্যালু বলে দিলাম তোর কত 5 গ্রাম, ভলিউম কত বলে দিচ্ছি 0.02 সিসি, এটা হচ্ছে এরর ডেল ভি, আর ভলিউম হচ্ছে কত তোর ধরলাম 10 সিসি। এটা তোর প্রশ্ন, ঠিক আছে, এটা তোর প্রশ্ন। তোকে বলে দিল যে মাস সমান সমান 5 গ্রাম, কোনো একটা জিনিসের মাস 5 গ্রাম এবং মাসের মধ্যে অ্যাবসলিউট এরর কত 0.1 গ্রাম, আর সেটার ভলিউম কত 10 সেন্টিমিটার কিউব বা সিসি, কিন্তু ভলিউমে যেটা এরর আছে সেটা হচ্ছে কত 0.02 সিসি। তাহলে ডেনসিটিতে আমার এরর কত হবে, ডেনসিটিতে আমরা তাহলে রিলেটিভ এরর জানি, যে আমরা কি জানি, মাস আর ডেনসিটির মধ্যে রিলেশন জানি যে ডেনসিটি সমান সমান মাস বাই ভলিউম, তাই না? তাহলে রিলেটিভ এরর অফ ডেনসিটি সমান কি হয়ে যাবে, রিলেটিভ এরর ইন মাস প্লাস রিলেটিভ এরর ইন ভলিউম। বোঝা গেল?
তাহলে কি হয়ে যাবে রিলেটিভ ডেন্সিটির রিলেটিভ এরার অফ ডেন্সিটিটা কি হয়ে যাবে রিলেটিভ এরার অফ মাস মানে কত 0.01 বাই 5 0.01 বাই 5 প্লাস কি হয়ে যাবে রিলেটিভ এরার অফ ভলিউম মানে কত হয়ে যাবে 0.02 বাই 10 তাই না তাহলে কত হয়ে যাচ্ছে এর রিলেটিভ এরারটা এটা কাটাকাটি করলে কত 0.01 থাকছে আর এটা হয়ে যাচ্ছে 5 তাহলে 5 আর 0.02 তাই না এখানে কি দুটো শূন্য চলে আসলো তাই তো তাহলে এটাই হয়ে যাচ্ছে কি রিলেটিভ এরর কার রিলেটিভ এরর এটা হয়ে যাচ্ছে ডেনসিটির রিলেটিভ এরর বোঝা গেল তাহলে এখানে কিন্তু বোঝার বিষয় আছে একটু মনে রাখার বিষয় সেটা হচ্ছে প্লাস বা মাইনাস থাকলে আমাদের কি যোগ হচ্ছে অ্যাবসলিউট এররটা যোগ হয় অ্যাবসলিউট এররটা যোগ হচ্ছে কিন্তু গুণ বা ভাগ থাকলে কি রিলেটিভ এররটা সবসময় যোগ হচ্ছে কে যোগ হচ্ছে রিলেটিভ এররটা বোঝা গেল আর লাস্ট যেটা কেস সেটা হচ্ছে কি পাওয়ারে থাকলে কি হয় ঠিক আছে পাওয়ার থাকলে কি হয় দাগ দিয়ে নিলাম z ইজ ইকুয়ালস টু a টু দি পাওয়ার n এরকম যদি কিছু থাকে তাহলে কি হয়ে যাবে রিলেটিভ এরর অফ z সমান কি হয়ে যাবে nটা নিচে চলে আসবে এগুলো অ্যাকচুয়ালি লগ দিয়ে আসে ঠিক আছে তো কোনো লগ সামথিং এর পাওয়ারে যদি কোনো কিছু থাকে সেটা সামনে চলে আসে তাই না সেই জন্যই এখানে কি হয় এই পাওয়ারটা সামনে চলে আসে আর এর রিলেটিভ এরর হয়ে যায় বোঝা গেল তাহলে আমি যদি বলতাম যে এরকম একটা কোনো রাশি আছে সেটা হচ্ছে একটা কোয়ান্টিটি আছে যেটা হচ্ছে z ইকুয়ালস টু a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y বাই c টু দি পাওয়ার z ঠিক আছে তাহলে আমি কি লিখব z এর রিলেটিভ এরর ইজ ইকুয়ালস টু প্রথমে আমি a কে নেব a এর ক্ষেত্রে কি হবে x টা সামনে চলে আসবে পাওয়ারে ডেল a বাই a হয়ে যাবে ইনটু কি আছে b টু দি পাওয়ার y ইনটু থাকলে কি হবে প্লাস হবে সবগুলোর একসঙ্গে করছি এবার প্লাস হবে বিটা তাই না যখন b টু দি পাওয়ার y এর করব তখন কি y টা সামনে আসবে ডেল b বাই b হয়ে যাবে আর কি করব আমি c এর করব c টা কি ভাগ হয়ে আছে ভাগ হয়ে থাকলেও রিলেটিভ এরর কি হবে যোগ হবে তাহলে আমি কি করব এবার c টু দি পাওয়ার z এর যখন করব z টা সামনে আসবে ডেল c বাই c হয়ে যাবে বোঝা গেল তাহলে কিভাবে করব এগুলোর উপরেই অঙ্ক আছে এখন আমরা করব সেই অঙ্কগুলো ঠিক আছে দেখ এটা কততে এসছে নিটের 2025 সালে এসেছিল ঠিক আছে এই যে এনসিইআরটিতে কিন্তু এরা সরিয়ে দিয়েছে তো দেখ 2025 এর এরার থেকে প্রশ্ন কোনো শুধু এনসিইআরটির উপর ভরসা করলে হবে না সিলেবাস অনুযায়ী পড়তে হবে তাই না দেখ কি বলেছে p সমান a কিউব b স্কোয়ার বাই c d এর রুট মানেই কত d টু দি পাওয়ার হাফ তাই না এবার বলেছে পার্সেন্টেজ এরর তাহলে রিলেটিভ এরর যেরকম যেরকম হবে পার্সেন্টেজ এররও সেরকম হবে আমি জানতাম তুমি তো আচ্ছা তাহলে কি হচ্ছে এখানে রিলেটিভ এরর বা পার্সেন্টেজ এরর কি হবে ডেল পি বাই পি সমান সমান কি হয়ে যাবে আমরা এ দিয়ে কাজ করব প্রথমে তাই না 3টা কি হয়ে যাবে সামনে চলে আসবে ডেল এ বাই এ ইন্টু 100% লিখলে 100%ও লিখে দিই যেহেতু এখানে পার্সেন্টেজ এরর বলে দিয়েছে তাই না কোথায় পার্সেন্ট বলে দিয়েছে এই যে পার্সেন্টেজ আকারে বলেছে প্লাস কি লিখব বি এর ক্ষেত্রে লিখব 2 ডেল বি বাই বি ইন্টু 100% লিখতেও পারি নাও লিখতে পারি ভ্যালু তো দিয়েই দিয়েছে
তাই না? প্লাস কি লিখবো, নিচে সিটা ভাগ আছে, ভাগ থাকলেও আমরা কি লিখবো, প্লাস দিয়েই লিখবো, প্লাস ডেল সি বাই সি লিখবো। আর এখানে কি টু দি পাওয়ার হাফ আছে, হাফটাকে আমরা কি লিখবো, হাফই লিখবো। ডি টু দি পাওয়ার মাইনাস হাফ লিখলেও আমাদের কিন্তু এখানে প্লাস হাফই লিখতে হবে, তাই না? কারণ ভাগ থাকলেও যোগই হচ্ছে, তাহলে হাফটা সামনে চলে আসলো, ভাগ থাকলেও যোগ হচ্ছে, ডেল ডি বাই ডি ইন্টু 100%। এখানে 100%টা লেখা ছাড়া পড়ে গেছে, 100%, ঠিক আছে, প্লাস হাফ ইন্টু এটা, বোঝা গেল? তাহলে ডেল পি বাই পি ইন্টু 100% কত হচ্ছে বল, 3 ইন্টু ডেল এ বাই এ 100%-এর ভ্যালু কত দিয়েছে, 1, এর ভ্যালু কত 1%, 3 ইন্টু 1% হয়ে গেল তাহলে, প্লাস 2 ইন্টু ডেল বি বাই বি ইন্টু 100%, মানে বি এর পার্সেন্টেজের কত দিয়েছে 3, 1 2 3 4 নেই কিন্তু, এটা ভুল করানোর জন্য 1 3 2 4 দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে 2 ইন্টু 3%, তাই না? প্লাস কি হয়ে যাবে, হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, তাহলে কি হয়ে গেল এখানে ডেল সি বাই সি মানে কত 2%, 2%, আর ডেল ডি বাই ডি মানে কত, হাফ ইন্টু ডেল ডি বাই ডি আছে, তাই না? তাহলে হাফ ইন্টু কত ডি আছে তোর 4%, 4%, তাহলে কত হয়ে গেল 3 একে 3, 3 দুগুণ 6, প্লাস হাফ প্লাস 2 প্লাস হাফ ইন্টু 4 মানে প্লাস আবার 2% হয়ে গেল, যোগ করে কত চলে আসলো 13%, বোঝা গেল? একদম লাস্ট টপিকটার উপর অঙ্ক 2025 সালে এসেছিল, 25 সাল মানে কঠিন প্রশ্ন, বোঝা গেল? আচ্ছা, এবার কি বলেছে 2026-এ ক্যান্সেলড পেপারে যেটা এসেছিল, ইচ সাইড অফ আ মেটালিক কিউব, ঠিক আছে, তার মাস, আচ্ছা, ইচ সাইড অফ আ মেটালিক কিউব অফ মাস 5.580 কেজি ইজ মেজার্ড টু বি 9.0 সেন্টিমিটার, কিপিং দ্য সিগনিফিক্যান্ট ফিগার্স ইন ভিউ। আচ্ছা, এটা পড়তে গেলে আমাদের সিগনিফিক্যান্ট ডিজিটটা আগে পড়তে হবে, তারপরে এটা আমরা করতে পারবো, ঠিক আছে? তাহলে যখন সিগনিফিক্যান্ট ফিগার পড়বো তখন এটা আমরা দেখে নেব, এখানে খালি সিগনিফিক্যান্ট ফিগার আর হচ্ছে তোর ওই যেটা মেইন টপিক আমাদের, যেটা থেকে বেশি অঙ্ক আসে সেই জিনিসটা হচ্ছে ওই ডাইমেনশনাল অ্যানালাইসিস, সেই দুটো খালি বাকি থাকলো, বাকি সব হয়ে গেল ফার্স্ট চ্যাপ্টারে।